কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ সংবিধান দিবস এবং সেই সংবিধান দিবস উপলক্ষে একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী উভয়ই আজ সংবিধান দিবস উপলক্ষে তাঁদের মতো করে বার্তা দিয়েছেন। সংবিধান দিবসে কর্তব্যের সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে গণতন্ত্রের পাঠ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি রাজ্য জুড়ে যে এসআইআর চলছে, অন্য 12টি রাজ্যেও চলছে, সেই এসআইআরের যে খতিয়ান, সেই খতিয়ান এবং বিএলওদের যে দাবি তা নিয়ে আজ প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আবার নির্বাচন কমিশনে গিয়ে সেখানে একগুচ্ছ অভিযোগ জানানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও তারা নিরাপত্তার অভাব বোধ করছেন একথা জানিয়ে জাতীয় নির্বাচন কমিশন থেকে চিঠি এসেছে লালবাজারের কাছে। রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিশেষ নিরাপত্তা, সাংবাদিকদেরও সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এ সমস্তই আজকের মোটামুটিভাবে আপডেট, এবং তার মধ্যেই রয়েছে একাধিক বিতর্কের ইস্যু, এবং সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব বাংলা বলছেন মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। পরিচয় করিয়ে দেবো দর্শকদের সঙ্গে। রয়েছেন ডাক্তার কৌশিক বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতি চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির মুখপাত্র। রয়েছেন অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। সংবিধান দিবসে গণতন্ত্রের পাঠ মোদি মমতার। আম্বেদকরের গলায় মালা দিয়ে এদিন দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, গণতন্ত্র বিপন্ন, দেশে এক পক্ষ চলছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বুলডোজার চলছে। অন্যদিকে প্রধানমন্ত্রী এই সংবিধান দিবসে দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় লেখেন, সাংবিধানিক কর্তব্য পালনই শক্তিশালী গণতন্ত্রের মূল ভিত্তি। কোন পথে বর্তমানে দেশে গণতন্ত্র, সে কি ঠিক পথে চলছে? সংবিধান দিবসে সে প্রশ্নই দিকে দিকে। প্রধানমন্ত্রী বার্তা দিচ্ছেন, শক্তিশালী গণতন্ত্রের জন্য পালন করতে হবে সাংবিধানিক কর্তব্য, অর্থাৎ সংবিধানকে সম্মান করে সে পথে ঠিকঠাক হাঁটলেই মজবুত থাকবে গণতান্ত্রিক পরিস্থিতি। অন্যদিকে সংবিধানের বই হাতে নিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক করে দিচ্ছেন দেশবাসীকে। তাঁর দাবি, গণতন্ত্র আজ বিপন্ন, বিপর্যস্ত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সকলকে পরীক্ষা দিতে হচ্ছে নাগরিকত্বের, এটাকে রক্ষা করতে হবে। সংবিধান রচয়িতা বি.আর. আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন ধর্মতলায় হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, সার্বভৌমত্ব বলবো না আমি দেশের ব্যাপার, কারণ আমি চাই আমার দেশ ভালো থাক, মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে। আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম, এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। এসআইআর নিয়ে দেশ জুড়ে যে বিতর্ক চলছে তা নিয়ে সরব হতে গতকালই মতুয়াগড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই নাগরিকত্বের জন্য সিএএ ফর্ম ফিল আপ নিয়ে মতুয়াদের সতর্ক করে দিয়েছিলেন তিনি। তার দাবি ছিল, ওই ফর্মে সই করলে নিজেকে বাংলাদেশি বলে দাগিয়ে দেবে মতুয়ারা। যদিও এ নিয়ে পাল্টা সোচ্চার হয়েছে বিজেপিও। দিল্লি গিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, নাগরিকত্ব দেওয়ার জন্যই আনা হয়েছে সিএএ, মানুষকে বিভ্রান্ত করছেন মুখ্যমন্ত্রী। সিএর দাবি মতুয়াদের দীর্ঘদিনের দাবি। বাংলাদেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া ভারত সরকারের কর্তব্য। আর এই মাটির ওপরে আমাদের যে অধিকার আছে, সেই একই অধিকার ওখান থেকে যে মানুষজন চলে এসেছেন ধর্মরক্ষার তাগিদে, তাদের আছে। তো মমতা ব্যানার্জি বলুন প্রকাশ্যে দাঁড়িয়ে, তিনি হিন্দু বৌদ্ধ উদ্বাস্তুদের বিরুদ্ধে, তিনি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের পক্ষে। বিজেপির দাবি, সাংবিধানিক পথেই মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রীও এদিন তাই তাঁর চিঠিতে সাংবিধানিক কর্তব্য পালনের আর্জি জানিয়েছেন। বরণ করে নিতে চেয়েছেন নবীন ভোটারদের। অন্যদিকে দেশের সংবিধানকে বাঁচানোর দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন মমতা, রাহুল থেকে স্ট্যালিন। বিরোধীদের দাবি, শাসকের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করেই বাঁচাতে হবে দেশের সাংবিধানিক কাঠামোকে। কলকাতা টিভি। আপনারা শুনলেন দুপক্ষের বক্তব্য।
আমরা আজকে যে বিষয়টি নিয়ে, যেখানে বিজেপির পক্ষ থেকে আপনাদের জানিয়েছিলাম আগেই যে নির্বাচন কমিশনের কাছে তারা একটা 6 পাতার চিঠিও দিয়েছে, সেই চিঠিতে আজকে একটু আগে যে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনালাম মতুয়াদের প্রসঙ্গে, সেখানে ভারতীয় জনতা পার্টি আজকে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে বলছে যে তাদেরকে একটা শ্রমিক ভট্টাচার্য যে কথা বললেন যে সিএটা তাদের নাগরিকত্বের জন্য, অন্যদিকে শ্রমিক ভট্টাচার্যের পাশাপাশি বিজেপি চিঠি দিয়েও বলছে যে এরা যাতে ভোট দিতে পারেন সেটাও একটা নিশ্চয়তার জন্য যা যা করণীয় তা করা উচিত নির্বাচন কমিশনের। যদি তাই তো বিজেপির দাবিটা তাই তো, তাহলে আপনারা আজকে চিঠি দিয়ে বলছেন যে মতুয়াদের যেন ভোট দেওয়ার বন্দোবস্ত করা হয়, তাহলে সাংবিধানিক কর্তব্যের কথা স্মরণ করাচ্ছেন প্রধানমন্ত্রী, আর এদিকে সিএএ করলে কেউ একজন নাগরিক হবেন, কিন্তু নাগরিক হয়ে ভোটার হতে হতে তো অনেক সময়, তাহলে আপনারা নির্বাচন কমিশনের ওপর সেই চাপটা দিচ্ছেন কেন? এটা কি সাংবিধানিক পথে এগোচ্ছেন আপনারা? না, আমাদের মূল বক্তব্য হলো যে তৃণমূল কংগ্রেস যেভাবে এই আমাদের সাধারণ মানুষদেরকে ভুল বোঝাচ্ছে যে সিএ করলে আপনার হচ্ছে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হবে, আপনি বিদেশি প্রমাণিত হবেন। বিদেশি প্রমাণিত হবেন না? না, আমি বলছি উত্তরটা দিচ্ছি। ঘটনাটা হচ্ছে যে সিএ করা মানে, প্রথমত সিএ তে আপনার অ্যাপ্লাই করা মানে যে আপনি সিকিউর, আপনার সম্পত্তি থেকে শুরু করে সবকিছু সিকিউর। না, প্রথমে আমি তো বলছি যে আমি নাগরিক নই, আমায় নাগরিকত্ব দেওয়া হোক, তাই তো বলা হচ্ছে নাকি? না, সিএ এর যে ব্যাপারটা, এই যে আপনারা যে ক্যাম্পটা খুলেছেন, বিভিন্ন জায়গায় আপনাদের ক্যাম্প খোলা হয়েছে, সেই ক্যাম্পে তো গিয়ে আমি যদি অ্যাপ্লাই করি তার মানে তো আমি নাগরিক নই, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক, ভারতের নাগরিকত্ব দেওয়া হোক, তাই তো? না, এসআইআর যেটা করছে সেটা তো নির্বাচন কমিশন। আমি আসছি সিএ তে দেখুন, ভারতবর্ষের নাগরিকত্ব 4টে ভাবে হয়। একটা হচ্ছে বাই বার্থ, বাই ডিসেন্ট, আমরা জানি, আমি বলছি আমি যে মুহূর্তে বলবো যে আমি সিএ তে গিয়ে একটা, আপনি না বলবেন, আপনি বলবেন না, সেক্ষেত্রে আপনার 2002 সালের নাম নেই, তখন আপনি কি করবেন? ঘটনাটা হচ্ছে এই জায়গা তো বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। যাদের নাম 2002-এ নেই, হাকিমপুরে চলে যাচ্ছে, তারা বাধ্য হচ্ছে যেতে, তার কারণ তারা সিএ তে অ্যাপ্লাই করতে পারছে না। আমার বক্তব্য, সিএ করা মানে নাগরিক নই এটাকে স্বীকার করা। প্রথমত এটা বলুন, সিএ তে গিয়ে আমি যদি অ্যাপ্লাই করি তার মানে আমি নাগরিক নই, আমায় নাগরিকত্ব দিক ভারত সরকার, এটাই বলছি তো আমি। একদম, হ্যাঁ, একদম। তাহলে ভারত সরকারকে প্রথমেই আমি বলছি আমি নাগরিক নই, অথচ আমার ভোটে ভারত সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তাই তো? কার ভোটে হয়েছেন কি না হয়েছেন? ভারতীয়দের ভোটে হয়েছেন। ভারতীয়দের ভোটে হয়েছেন। এবার কোশ্চেন, আমি যদি গতবার ভোট দিয়ে থাকি, আমার যদি ভোটারের খাতায় আমার যদি নাম থাকে, গতবার যদি নির্বাচন কমিশন আমায় অ্যালাউ করে, তাহলে আমি সেখানে ভোট দিয়েছি। ঘটনাটা হচ্ছে যে নির্বাচন, এই জায়গাতে আমি আসছিলাম, নির্বাচন কমিশন যদি এসআইআর করে এবং নির্বাচন কমিশনের সেই রায়টাকে চ্যালেঞ্জ করে যদি আপনার কেউ সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট যদি সেটাকে গো হেড করে, তারপরে তাদের বাঁচানোর উপায়টা কি? আপনারা নাগরিকত্বের কথা বলছেন, আমরা তো বলছি কমিশনের উপর কেন তাকে ভোটার করার মানে দাবিটা কেন জানাচ্ছেন? কারণ নাগরিক হলেই ভোট, নাগরিক হওয়ার তো অনেকগুলো প্রসেস রয়েছে। আমাদের বক্তব্য তো সেটাই, যারা সিএ তে অ্যাপ্লাই করছে, আমাদের এখানে একটা বক্তব্য রয়েছে, যারা সিএ তে অ্যাপ্লাই করছে, সিএ তে 6B ক্লজ 2 তে একটা ধারা রয়েছে, সেখানে বলা আছে আপনার এক্সিস্টিং রাইট এন্ড প্রিভিলেজেস কোনো কিছুই যাবে না। তাহলে সেক্ষেত্রে এখানে একটা কন্ট্রাডিকশনারি পয়েন্ট রয়েছে, তাহলে সেক্ষেত্রে তার ভোটিং রাইট তো দেওয়া উচিত। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলছি, নির্বাচন কমিশনের কাছে আমরা এই দাবিটাও রেখেছি, আগামী দিনে আমরা কোথাও যাব। এটা ভারতীয় জনতা পার্টির এই দাবি সম্পর্কে কি অভিমত তৃণমূল কংগ্রেসের? দেখুন, আমরা প্রথমেই বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাটা বলেছেন যে গণতন্ত্র এদের হাতে বিপন্ন, সেটা শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির কথায় বারবার প্রমাণিত হচ্ছে। সিএ এর জন্য মতুয়ারা নাগরিকত্বের আবেদন করুন, তার মানে তারা বর্তমানে নাগরিক নন, সেটাই শ্রমিক ভট্টাচার্য বলছেন ওনাদের ভোট দিতে দেওয়া হোক। তার মানে শ্রমিক ভট্টাচার্য কি বলতে চান যে যিনি ভারতের নাগরিক নন তাকেও ভোটটা দিতে দেওয়া হোক? এটা হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2 হচ্ছে, আপনি যেই মুহূর্তে সিএ এর জন্য আবেদন করলেন, আপনি প্রমাণ করে দিলেন যে আপনি ভারতের নাগরিক নন। তা যে ভারতের নাগরিক নয়, সে 2024 সালে ভোটটা দিয়েছিল কি করে? সেটাই তো আমাদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বারবার বলেছেন যে এদের ভোটে জিতেই তো ভারতবর্ষের পার্লামেন্ট হয়েছে। সে আমারও দলের হয়েছে, বিরোধীরও হয়েছে, পুরো ভারত পার্লামেন্ট ভেঙে দিন। আজকে মতুয়াদের নিয়ে যেভাবে ছেলে খেলা বিজেপি করছে, শান্ত
শান্তনু ঠাকুর 800 টাকা করে নিয়ে একটা কার্ড দিচ্ছে। আপনি ভাবুন তো এটা কি ছেলে খেলা? এই কার্ড দেওয়ার কোনো অধিকার, নাগরিকত্বের কার্ড, হিন্দু কার্ড এই দেওয়ার কোনো অধিকার শান্তনু ঠাকুরের কি আছে? শান্তনু ঠাকুরের নেই। সিএ এর মাধ্যমে যেই মুহূর্তে ওরা মতুয়ারা অ্যাপ্লিকেশন করবে সেই মুহূর্তে কিন্তু আমরা নিশ্চিত এসআইআর থেকে তাদের নামগুলো বাদ চলে যাবে, যদি তাদের আগের ভোটার লিস্টে নাম থেকে থাকেও। কারণ ইট উইল বি এ বিগ কন্ট্রাডিকশন অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। একদিকে আপনি বলছেন যে আমরা নাগরিক নই, নাগরিকত্ব দাও, দ্বিতীয় দিকে আপনি বলছেন আমাকে ভোট দিতে দাও। তাহলে আজকে অন্য যদি কোনো সম্প্রদায়ের মানুষ যিনি নাগরিক নন তিনি যদি বলেন যে আমায় ভোট দিতে দাও, আপনি তাকে না করবেন কি করে? তা আপনি তাকে না করবেন কি করে? ঠিক কি না? অন্য সম্প্রদায়ের একজন মানুষ যিনি নাগরিক নন তিনি বললেন ভাই আমিও নাগরিক নই, আমাকে ভোট দিতে দাও, কেন তাকে ভোট দিতে দেবেন না? ফলে 30 থেকে 40 লক্ষ মতুয়ার নাম এই ক্ষেত্রে কিন্তু বাদ যেতে পারে। এক সেকেন্ড, 30 থেকে 40 লক্ষ মতুয়ার নাম কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাদ যেতে পারে এবং তাদের কিন্তু যদি তাই হয় তাহলে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি কেন বলছেন যে তাদেরকে ভোট দিতে দেওয়া না? একটা কথা ভাই, আপনি একটা কথা বলুন তো, এরকম কোন অদ্ভুত অ্যাপিল কোন রাজ্য সভাপতির কাছে অঙ্কুর আপনি কোনোদিনও শুনেছেন করতে যে এনারা নাগরিক নন কিন্তু একে ভোট দিতে দিন? এই জিনিসটাই যদি অন্য কোনো রাজনৈতিক দল করতো তাহলে তারা এতক্ষণে কত কিছু বলে ফেলতো। কিন্তু এখন যেহেতু বুঝেছে নিজেদের তথাকথিত কয়েকটা জেতা সিটের ভোট ব্যাংকে ধস নেমে শেষ হয়ে গেছে, এটা যে বিজেপির কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে নির্বাচন কমিশনের, সেটা আপনারা দেখতে পাবেন আগামী দিনে। তৃণমূলকে ভাবতে হবে না মতুয়াদেরকে নিয়ে। যখন সিএ পাস হয়েছিল এবং তাদেরকে লিগাল রাইটস, লিগাল নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তখন এই তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করে এবং তৃণমূল কংগ্রেস বারবার করে তাদেরকে ভুল বুঝিয়েছে যে তোমরা সিএতে অ্যাপ্লাই করো না, সিএতে অ্যাপ্লাই করা মানে তোমাদেরকে নাগরিকত্ব ছিনিয়ে নেবে ইত্যাদি ইত্যাদি, এবং সিএ কে আমরা ইমপ্লিমেন্টেশন করতে দেবো না। অ্যাকচুয়ালি সিএ তো হচ্ছে তৃণমূলের মুখপাত্র যে অভিযোগ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ, সেগুলো দেখুন বিষয়টা হচ্ছে পুরোপুরি ভিত্তিহীন। তার কারণ হচ্ছে কে এর থেকে পরিষ্কার যে মতুয়ারা যে নাগরিক নয়, ওনারা এটা বলতে চাইছেন। আজকে যারা দেশভাগের বলি হওয়া হিন্দু, আমি বলছি তো আমরা বলতে দেশভাগের বলি হওয়া হিন্দুরা দেশ আপনারা গুলি টাকা করে নিয়ে কার্ড দেয়নি বলো ভাই, টিভিতে দেখিয়েছে, আপনি শুনুন আগে। টিভিতে এনারা আসলে গুলি দিতে চাইছেন যে মতুয়াদের আড়ালে, মানে মতুয়াদেরকে ঢাল করে যেন অনুপ্রবেশকারী মুসলিমরাও থাকে যারা ওই হাকিমপুর বর্ডারে ভিড় করছে। আমাদের বক্তব্য হচ্ছে দেশভাগের বলি হওয়া মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের উত্তরসূরিরা ভারতবর্ষের নাগরিক, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে আমাদের কাজ, এবং সেই জন্যই সিএ। আচ্ছা এইবার যারা প্রীতিলতা ওয়াদ্দেদার ওই গত 2-3 বছরে, গত 2 বছরে সিএ তে যত আবেদন হয়েছিল তার মধ্যে কতজন নাগরিকত্ব পেয়েছেন বলুন? গত 2-3 বছরে সিএতে 2019 সালে সিএ আইনটা পাস হয়ে যাওয়ার পর কত মতুয়াকে আপনারা নাগরিকত্ব দিয়েছেন? কত মতুয়াকে আপনারা সিএ এর মাধ্যমে গত 6 বছরে নাগরিকত্ব দিয়েছেন সেটা একটু বলুন, সেটা একটু অন ক্যামেরা বলুন। যদি একটা তথ্য দিই, এই মুহূর্তে অসমে হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির সরকার, সেই বিজেপি সরকারে সবচেয়ে বেশি সংখ্যক যারা যেটা বেড়েছে সেটা হচ্ছে কি মুসলিমদের ভোটার বলো বা নাগরিকত্ব বলো, মানুষ জনসংখ্যা মুসলিম পপুলেশনটা সবচেয়ে বেশি বেরিয়েছে, সমস্ত সর্বভারতীয় সংবাদপত্রে সেটা বেরিয়েছে। তাহলে এবং তাদেরকেও কিন্তু ভোটার হিসেবে গণ্য করে কাজে এগোনোর কথা চলছে। তাহলে যে কথা বারংবার বিজেপি এ রাজ্যের দিকে আঙুল তুলছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এসে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা বেড়েছে, তাহলে ওখানে কি হলো? আসামে এসআইআর কেন হলো না? আসামে এসআইআর কেন হলো না? নির্বাচন কমিশন উত্তর দিয়েছে না, সেটা নির্বাচন কমিশন বিজেপির দালাল কংগ্রেসের ভুল বলেছে, কারণ সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কখনোই বলেনি ভাই। সুপ্রিম কোর্টের কোন নির্দেশ আপনি দেখান যে এসআইআর আসামে হবে না? সুপ্রিম কোর্টের কোন নির্দেশ দেখাতে পারবেন যে আসামে এসআইআর হবে না? এরকম টাইপের একটা চটি চাটা থাকবে না। তার কারণ হচ্ছে আসামে আপনারা কি চাইছেন? যেহেতু এখনো পর্যন্ত যে প্রশ্নটা একটু আগে করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র একটা প্রশ্ন করলেন যে সিএ করার পর কতজন নাগরিকত্ব পেয়েছেন।
অসমে 2019-এ সিএএ নিয়ে আবেদন করার পর 40 জন আবেদন করার পর এখনো পর্যন্ত 3 জন নাগরিকত্ব পেয়েছে। বোঝা যাচ্ছে 40 জন। আমি বলছি তো 40 জনের মধ্যে 2019 আমি বলছি এটা 2019 এ নয়, রুল চালু হয়েছে 23-এ। না 2019 থেকে এই পর্বটা আচ্ছা 19-এ পাস হওয়ার পর 23 অবধি চললো কি করে? রুল চালু হয়নি। 2000 তাহলে কত বছর রুলস কবে থেকে চালু হয়েছে? কবে অ্যাপ্লাই করেছে সেটা দেখতে হবে। অ্যাপ্লাই করেছে আপনার 3 মাস আগে। 3 মাস আগে অ্যাপ্লাই করেনি। না 3 মাস আগে অ্যাপ্লাই করেনি। 3 মাস আগে অ্যাপ্লাই করেনি। আজকে তো 3 মাস আগে অ্যাপ্লাই করেনি। আজকে পশ্চিমবঙ্গে শান্তনু ঠাকুর আমরা এই আলোচনায় থাকবো। আমি যাবো একবার রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে। প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন যে এই যে বারংবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের মাধ্যমে এসআইআর আসলে ভারতীয় জনতা পার্টির একটা রাজনৈতিক কৌশল, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগকে কিভাবে মূল্যায়ন করেন? না দেখুন, এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা 2002-কে বেসলাইন করলেও তার থেকে তো অনেকটা আলাদা। এবারে ফর্ম জমা দিতে হচ্ছে এবং যারা ভোটার, মানে আমরা যারা ভোটার, আমাদের ওপরেই দায়িত্ব ফর্মটা ঠিকমতো ফিল আপ করে জমা দেওয়ার। ফলে এইটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখেছি, যেখানে ইলেকশন কমিশনের প্রাথমিক দায়িত্ব ছিল এবং তারা এই যে নির্বাচন দিবস, আপনারা জানেন যে নির্বাচন দিবস করে ভোটারদের আগ্রহী করে তোলে ভোটদানে অংশগ্রহণ করার জন্য, তারা এবারে ভোটারদের ওপরেই দায়িত্ব দিয়ে দিচ্ছে যে আপনি ঠিকমতো ফর্মটা জমা দিন, না হলে আপনার নাম তালিকায় থাকবে না। তো ফলে এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে হতেই পারে যে নাগরিকরা, বিভিন্ন নাগরিক, তো সবাই তো খুব শিক্ষিত বা এরকম না, গ্রামে বা দিন আনা দিন খাটা, তারা কি করে এই কাজটা সঠিকভাবে করতে পারবে? ফলে এইখানে একটা নির্বাচন কমিশনের দায়িত্ব এড়িয়ে যাওয়া, ভোটারদের ভোটমুখী করার থেকে শেষ করতে দিন। আপনার বলার সময় বলেননি জ্যোতি, উনি বলেন শেষ করুন, আমি আপনাকে বলার সুযোগ দেব। বলুন প্রদীপ, শেষ করুন। নির্বাচন কমিশন ভোটারদের ভোটমুখী করার থেকে ভোট বিমুখ করে তুলছে, এইটা একটা। কিন্তু তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে যে এটা হচ্ছে বিজেপির একটা ব্যাকডোর পলিসি, এনআরসি বা সিএএ এগুলোকে ইমপ্লিমেন্ট করার, সেটা আমি মনে করি যে এখনই খুব তাড়াতাড়ি এই বক্তব্যটা আসছে। 9 তারিখে খসড়া প্রকাশ হোক, এবং এই যে বিহারেও যে হয়েছে, বিহারে যে এতজনের নাম বাদ গেছে, এখনো আমরা সম্পূর্ণ তালিকা পাইনি। ফলে কতজনের নাম বাদ গেছে, তারা আবার এনআরসি সিএ এর মধ্যে অন্তর্ভুক্ত হবে কি হবে না, এরকম কোনো নির্দেশিকা এখনো বেরোয়নি। ফলে রাজনৈতিক আশঙ্কা থাকতে পারে, কিন্তু প্রশাসনিক দিক থেকে নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা পরিচ্ছন্ন করার প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় নির্বাচন কমিশন কতটা দায়িত্ব নিচ্ছে আর কতটা দায়িত্ব আমাদের সাধারণ মানুষের উপরে ঠেলে দিচ্ছে, এইটা কিন্তু সত্যি একটা প্রশ্নের জায়গা তুলে দিচ্ছে। বেশ, আমি আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছে। আজকে যে কথা একটু আগে প্রদীপ চট্টোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক বললেন, আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দল এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে সংশ্লিষ্ট রাজ্যে তারা ভয়ের বাতাবরণ তৈরি করছে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের কথাও রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে আঙুলটা তুলছে নির্বাচন কমিশন। খুব স্পষ্ট নাম না করে কথা বলেছেন নির্বাচন কমিশনের আইনজীবী। আপনি কি বলবেন? আপনারা এই এসআইআর এর কথা বলে মানুষের মনে সিএএ এর ভয় ঢোকাচ্ছেন, যেটা বিজেপি বলছে, এবং তার পাশাপাশি এসআইআরটা করতে দিতে চাইছেন না, অথচ এসআইআর করলে অনুপ্রবেশকারীরা ছাকনির মতো বেরিয়ে যাবে, সঠিক ভোটাররাই আমাদের যারা নেতা তাদেরকে নির্বাচন করবেন, এটাই নির্বাচন কমিশনের বক্তব্য। সেখানে বাধা দিচ্ছে তৃণমূল। বলুন। দেখুন, এক্ষেত্রে আমরা খুব দুটো গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, একটু ধৈর্য ধরে শুনতে হবে। এক নম্বর হচ্ছে, আমরা মনে করি নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে বিজেপির দালাল, ফলে তারা আমাদের ক্ষেত্রে তাদের আইনজীবী রাজনৈতিকভাবে বলছে। আমি একটা স্ট্রেট প্রশ্ন করতে চাই এবং সেই প্রশ্নের উত্তর আমরা জ্ঞানেশ কুমারের কাছ থেকে চাই। বিহারের এসআইআর কমপ্লিট হয়ে গেছে, নির্বাচনও কমপ্লিট হয়ে গেছে, তাই তো? বিহারের এসআইআর এর পর কতজন বিদেশি অনুপ্রবেশকারীকে আপনারা বিহারে চিহ্নিত করতে পেরেছিলেন, তার ফিগারটা আপনারা প্রকাশ্যে আনুন। কেন আনছেন না আপনারা সেই ফিগারটা, যে বিহারের এসআইআর এর পর এতজন বিদেশি অনুপ্রবেশকারীকে আমরা চিহ্নিত করতে পেরেছিলাম? আসল ব্যাপারটা হচ্ছে, ঝোলা থেকে বেড়ালটা বেরিয়ে গেছে। আজকে ভারতবর্ষের সঙ্গে মিয়ানমারের যদি দেখেন, 4টে রাজ্যের বর্ডার আছে, মণিপুর,
মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের 5টা রাজ্যের বর্ডার আছে, তার মধ্যে আসামও রয়েছে, মেঘালয় রয়েছে। এই কোনো রাজ্যের বর্ডারের সঙ্গে না করে আপনারা পশ্চিমবঙ্গের সঙ্গে কেন করলেন? রোহিঙ্গারা যদি মায়ানমার থেকে আসতে হয়, এই 4টে রাজ্য পেরিয়ে তবেই তো আসতে হবে। এই যে 4টে রাজ্য পেরিয়ে আসতে হবে, সেখানকার একটাতেও আপনারা এসআইআর করছেন না। আপনারা ক্ষমতা থাকলে, সাহস থাকলে বলুন কতজন। না, এক্ষেত্রে 1 মিনিট, হ্যাঁ, এইবার যদি বাংলাদেশ হয়েও তারা দাঁড়ান, যদি বাংলাদেশ হয়েও তারা আসে, তাহলে আপনারা বিহারে বলছেন না কেন যে কতজন বিদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে? তার মানে যে ভোটার, তার মধ্যে 315 জন অনুপ্রবেশকারী। আমি তো বলিনি 78 জন মুসলিম, বাকি নেপালি হিন্দু। মুসলিম, বাকি নেপালি হিন্দু। ফলে কি দেখা গেল? যেখানে বলা হতো লক্ষ 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 লক্ষ, সেটা গিয়ে 100 কবে গিয়ে দাঁড়ালো। এবার দ্বিতীয় কথা হচ্ছে ভয়ের পরিস্থিতি। আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য সহকারে বিশ্লেষণ করব। একটা বুথে কম বেশি 1200 ভোটার, একটা পরিবারে যদি 6 জন মানুষ থাকেন, তার মানে কম বেশি 200 বাড়ি। যে নির্বাচন কমিশন বলেছেন যে একজন বিএলও 1 মাসের মধ্যে প্রতিটা বাড়ি 3 বার করে ভিজিট করবে, বলেছে তো। তার মানে তাকে 200 বাড়ি ইন্টু 3, 600 হোম ভিজিট করতে হবে 30 দিনের মধ্যে। এটা কিন্তু একদম বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করছি। 30 দিনের মধ্যে 600 হোম ভিজিট মানে প্রতিদিন তাকে 20টা করে বাড়িতে যেতে হবে। আপনি বলুন তো যে প্রতিদিন, এইবার দেখুন, এই জন্যই বিজেপি পশ্চিমবঙ্গে হারছে। সুইগি জোম্যাটোকে কি কোনো ফর্ম ফিল আপ করতে হয়? এই দেখুন বিজেপির অবস্থা। সুইগি জোম্যাটোকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজেপি অবশ্যই তার উত্তর দেবে। আমি বিজেপির থেকে এই অভিযোগের উত্তর নেব, বা এই যে তথ্য সামনে রেখেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, সেই যে হিসেব দিচ্ছেন যে 600 বার ঘোরা একজন বিএলওর পক্ষে কতটা কঠিন, সেই চাপ নিয়ে বিজেপির কি বক্তব্য আমরা অবশ্যই শুনবো। এক সময় হয়েছে একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি এই আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এসআইআর নিয়ে রাজ্য কমিশন দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে। আজ মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে ন্যায্য দাবি সত্ত্বেও কমিশনে গিয়ে 48 ঘন্টা বসে থাকতে হচ্ছে বিএলওদের, এটা অমানবিক। অন্যদিকে সিইও অফিসের নিরাপত্তা নিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে কমিশন। দিল্লিতে কমিশনের অফিসে দরবার করতে গেছে বিজেপি। কড়া ব্যবস্থা নিতে রাজ্যে আরও 3 জন আধিকারিককে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। নতুন করে ফের রাজ্যের সিইও দফতরের বাইরে বিক্ষোভ। এসআইআর এর কাজের চাপে যেসব মৃত্যুর অভিযোগ উঠেছে তা নিয়ে কমিশনের জবাব চায় বিএলওরা। গত 3 দিন ধরে নির্বাচন কমিশনের অফিসে বিক্ষোভ জারি আছে। 48 ঘন্টা পর বিএলওদের সঙ্গে কমিশন আলোচনায় বসায় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীও। তার মতে এটা অমানবিক। দেশের এই অবস্থা, এক পক্ষ চলছে, কোথায় নিরপেক্ষতা? এক পক্ষ, আর এক পক্ষ পক্ষপাত দুষ্ট, যারা ভাবছে আজকে ক্ষমতায় আছে, কাল থাকবে না তোমরা। 29-এ কোনোভাবেই আসবে না, তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে। গুজরাটেও মারা গেছে বিএলও, মধ্যপ্রদেশেও মারা গেছে বিএলও, রাজস্থানেও মারা গেছে বিএলও, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে, বাংলাতেও মারা গিয়েছে। তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি। 48 ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের, শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য? এত অমানবিক। মুখ্যমন্ত্রী সহ বিএলওদের একাংশ যখন এভাবে আক্রমণ শানিয়েছে, তখন পাল্টা প্রস্তুতি নিচ্ছে কমিশনও। এদিন দিল্লি থেকে লালবাজারের চিঠি আসে। পুলিশ কমিশনার যাতে সিইও অফিসের নিরাপত্তা বাড়ান তার জন্য নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে কমিশন অফিসে সাংবাদিকদের ঢোকাও বন্ধ হয়ে গেছে। এসআইআর নিয়ে কড়া অবস্থান নিচ্ছে কমিশনও। অন্য রাজ্যের অফিসারদের পাঠানো হচ্ছে এ রাজ্যে। এসআইআর পরিচালনার 3 শীর্ষ পর্যায়ে আধিকারিককে বাংলায় পাঠাচ্ছে নির্বাচন কমিশন। এই 3 জনের মধ্যে একজন সচিব পর্যায়ের, একজন প্রিন্সিপাল সেক্রেটারি পর্যায়ের, অন্যজন আন্ডার সেক্রেটারি পর্যায়ের। সিইও দফতরে বসে নজরদারি চালাবেন তারা। পশ্চিমবঙ্গ নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করছে বিজেপিও। এদিন শ্রমিক ভট্টাচার্য, অমিত মালব্যরা হাজির হন কমিশনের অফিসে। রাজ্যের স্বচ্ছ ভোটার লিস্ট সহ 12 দফা দাবিতে একটি চিঠি দেন তারা।
মৃত ভোটার বাদ দেওয়া সহ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ও ডেটা আপলোড যাতে মসৃণ করা হয় তার জন্য আর্জি জানান তারা। আজ যেমন বিজেপি দরবার করেছে, তেমনি শুক্রবারই কমিশনে নিজেদের দাবি জানাতে যাচ্ছে তৃণমূল প্রতিনিধিরা। 10 জন সাংসদ দেখা করতে যাবেন বলে জানিয়েছে টিএমসি। কলকাতা টিভি। আমি আসবো রাজ্য বিজেপির মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে। জ্যোতি, যেটা আমরা দেখতে পেলাম যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই কথাগুলো বলা হচ্ছে যে একটু আগেও যেটা তুমি বললে যে সুইগি জোম্যাটোর যারা রয়েছেন ডেলিভারি বয় তারাও এক এক দিনে প্রচুর বাড়ি তারা যান, কিন্তু তারা তো একটা জাস্ট প্যাকেজ তারা ডেলিভার করে বেরিয়ে আসেন, তাদের কিন্তু বক বক করার কোনো সেই অর্থে কাজ থাকে না বা কোনো কিছু বোঝানোর দায়িত্ব থাকে না। যদি সেটা থাকে তাহলে তো সময়টা লাগবে, খুব স্বাভাবিক। আজকে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের কাছে গিয়ে এই এত এত দাবি দাওয়া করছেন, কিন্তু মানে তারা স্বীকারই করতে চাইছেন না যে এই কাজটা করতে একটা ন্যূনতম সময় লাগে। আজকে যে রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি ডিজিটাইজড হয়েছে আমাদের রাজ্যে 78.42%। আমার না, এটা নির্বাচন কমিশনের রিপোর্ট। কি মনে হয় এটা কি খুব মানে সহজে হয়ে যাচ্ছে নাকি? প্রথমত হচ্ছে অঙ্কুরদা, আপনাকে এটা বুঝতে হবে যে বিহারে এই কার্যটা 1 মাসে সম্পন্ন হয়েছিল এবং বিহার সরকার সেখানে ডেটা এন্ট্রি অপারেটর দিয়েছিল, বিহার সরকার সর্বান্তকরণে সাহায্য করেছিল। মুশকিলটা হচ্ছে এই রাজ্যের রাজ্য সরকার চান না যে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হোক, এই প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে হোক। কিসের ভিত্তিতে বলছেন জ্যোতি? আমি এর ভিত্তিতে বলছি যে নির্বাচন কমিশনের যখন বিহারে এই প্রক্রিয়া ঘোষণা করলো তখন ডেটা এন্ট্রি অপারেটর চেয়েছিল বিহার গভর্নমেন্টের কাছে, বিহার গভর্নমেন্ট ডেটা এন্ট্রি অপারেটর দিয়েছিল। 1 মাসের ভিতরে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। না না, আমি একটা কথা বলি, অবশ্যই আপনি বলবেন। আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে এই যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স এভরিডে নির্বাচন কমিশন দিচ্ছে, তাতে 99.78% এনিউমারেশন ফর্ম অলরেডি পৌঁছে দেওয়া হয়েছে, আমাদের রাজ্যের কথা বলছি। তার মানে রাজ্য সরকারের পক্ষ থেকে হেল্প করা হচ্ছে? না না, রাজ্য সরকার, কোশ্চেনটা হচ্ছে রাজ্য সহযোগিতা হচ্ছে। না, আপনার যদি মনে হয় রাজ্য সরকারকে আপনি ব্যাটিং করবেন সেরকম আমি করতে পারি। না না, আমি জিজ্ঞাসা করছি যদি কমিশনের কাছে আমরা যদি দেখি আজকের ডেটে পার্সেন্টেজটা 99%, তাহলে কি সেটা সহযোগিতা হচ্ছে বলে মনে করেন? দুটো বিষয়কে গুলিয়ে দিলে হবে না। একটা বিষয় হচ্ছে ফর্মটা বাড়িতে পৌঁছে দেওয়া এবং আরেকটা বিষয় হচ্ছে ডিজিটাইজড করা ফর্মটা। এই ফর্মটা ডিজিটাইজ করার জন্য একটা ডেটা এন্ট্রি অপারেটর প্রয়োজন। সেই ডেটা এন্ট্রি অপারেটর যদি আজকে রাজ্য সরকার প্রোভাইড করতো, ফিনান্স ডিপার্টমেন্ট যদি আপনার গ্রিন সিগন্যাল দিত, তাহলে আজকে বিএলওদের উপর এই চাপ সৃষ্টি হতো না। বিএলওরা ইজিলি কাজ করতে পারতো, প্রক্রিয়া 1 মাসের ভিতরে সম্পন্ন হতো, যেটা বিহারে হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে বিজেপি যে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে ডেটা এন্ট্রি অপারেটর দিত তাহলে কিন্তু ডিজিটাইজেশনে এতটা পিছিয়ে থাকতো না রাজ্য, তাই তো? আমাদের রাজ্য এই মুহূর্তে 99.78% মানুষের কাছে এই এনিউমারেশন ফর্মটা পাঠিয়ে দিয়েছে, কিন্তু ডিজিটাইজেশন কতটা হয়েছে? 78 পয়েন্ট সামথিং। অথচ আমরা দেখছি যে ভারতীয় জনতা পার্টি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতেও 12টি রাজ্যে যে চলছে এসআইআর, তার মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিও রয়েছে। সেখানে কিন্তু বিজেপির সরকার, সেই রাজ্যের বিজেপি সরকার নির্বাচন কমিশন যা যা দাবি করেছে বিহারের মতো সমস্ত কিছু দিয়েছে, তাই তো? অ্যাবসলিউটলি। এর মধ্যে যোগী রাজ্য তারাও 99% এনিউমারেশন ফর্ম দিয়েছে, কিন্তু সেখানে ডিজিটাইজেশন হয়েছে 41.44%, সবচেয়ে নিচে। আমাদের বাংলা ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি, এর সাথে কি সম্পর্ক? বিএলও তো বলছে না সেখানে। ইউপি 41.44%। বিএলও তো একবারের জন্য অঙ্কুরটা বলছে না, এবার ভাই আমি বলি, না না, এবার আমি বলি, একটু বলা হয়ে গেছে। এক সেকেন্ড পরে আরো আপনার প্রশংসা করছি। বলছি কি, ধরুন বিষয়টা হচ্ছে যে বিএলওরা সেখানে কিন্তু একবারের জন্য অবজেকশন করছে না, হয়তো প্রক্রিয়াটা স্লো রয়েছে, কিন্তু বিএলওরা একবারের জন্য বলছে না অবজেকশন করছেন। আমি সেই বিষয়ে আসব, জ্যোতির সেই প্রশ্ন আসবে। এখানে দুটো প্রশ্ন। এক নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার যারা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে প্রথম থেকেই বলেছিলেন যে আমাদের কাছে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, 1000 ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন, আমি তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র হিসেবে বলছি, সেটা নিতে চায়নি। তার বদলে তারা একটা টেন্ডার প্রক্রিয়া করছে যাতে বিজেপির দালাল সংগঠনগুলোকে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে বোঝানো চায়। তারা কি আজ এটা রিফিউজ করতে পারবে যে আমাদের ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসাররা বলেছিল যে আমাদের ডাটা এন্ট্রি অপারেটর আছে, আপনারা আমাদের থেকে নিতে পারেন, আমাদের বাংলা সহায়তা কেন্দ্র, দাঁড়াও ভাই, আমাদের বাংলা সহায়তা কেন্দ্র আছে, আপনারা কেন নেবে না? কেন নেবে না? কেন নেবে না? তাহলে না, তাহলে তুমি যেখানে বাইরে থেকে তুমি যেখানে টেন্ডার প্রসেস করবে, সেই টেন্ডার
টেন্ডারটা কে পাবে? সেই টেন্ডার প্রসেসিংটা করবে, সেই টেন্ডারটা তো সেই পাবে। সেই টেন্ডার প্রসেসিং এর মধ্যে কারা আসবে? তারাই তো আসবে। এরপর যোগীর রাজ্য এতটাই অপদার্থ, যদি রাজ্য সরকারের সহযোগিতার প্রশ্নই হবে তাহলে যোগীর রাজ্যে 41% এলো। আর এই যে টেন্ডারের মাধ্যমে কারা আসবে সেটা বলুন, টেন্ডারের মাধ্যমে কারা আসবে? ইতিমধ্যে যেটা বলা হচ্ছে তাহলে এখানে বাধা কোথায়? বিজেপি শাসিত রাজ্যে কোনো সমস্যা নেই, একটু আগেই বললেন বিজেপির মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়। আমরা একবার শোনাবো রাজ্য বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়। একটু আগেই জ্যোতি চট্টোপাধ্যায় বিজেপির মুখপাত্র বলেছেন যে বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের বিএলও নিয়োগ বা এই ধরনের আধিকারিক নিয়ে কোনো সমস্যা নেই। লকেট চট্টোপাধ্যায় কি বলছেন আমরা একবার শোনাই। कोई लोग एसआईआर में सुसाइड नहीं कर रहे हैं। अभी पश्चिम बंगाल में जैसा डेंगू होता था तो सब डॉक्टर को बोल दिया था कि डेंगू प्रेस्क्रिप्शन में लिखना मना है। ऐसा ही अगर एसआईआर कोई भी किसी का लोग का मौत हो रहा है तो सब जगह में ऐसा बोल दिया है। शशांक घाट में भी ऐसा बोल दिया है, तो डेथ सर्टिफिकेट डॉक्टर भी देंगे तो उसको भी धमकी दिया है। इसमें बोलना है कि एसआईआर में ये सुसाइड किया है, ऐसा चिंता में इसका स्ट्रेस लेवल ऐसा बढ़ गया था तो इसका हार्ट अटैक हो गया, ऐसे ही चल रहा है। আমরা শুনলাম লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য। হিন্দিতে তিনি জানাচ্ছেন যে আমাদের রাজ্যে একমাত্র বিএলওদের কাজ করতে সমস্যা হচ্ছে এবং তারা আত্মহত্যা করছেন, তাদের চিকিৎসকদের ডেথ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রেও আত্মহত্যা করেছেন এটা লিখতে বলে দেওয়া হচ্ছে। রাজ্যের শাসক দলের দিকেই তিনি ইঙ্গিত করছেন লকেট চট্টোপাধ্যায়। এবার যদি আমরা দেখি যে এই ক্ষেত্রে ঠিক কোন কোন রাজ্য থেকে এই বিএলওদের যে কাজ করতে সমস্যা হচ্ছে সেই উত্তরটা যদি আমরা খোঁজার চেষ্টা করি তাহলে ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে আজকে কবিতা নাগার উত্তরপ্রদেশের নয়ডা তিনি রিজাইন করেছেন। তার যে পদত্যাগ পত্র সেখানে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন যে কাজের চাপ সেটা সামলে ওঠা যাচ্ছে না, তিনি পদত্যাগ করেছেন। পিঙ্কি সিং গত সোমবার দিন উত্তরপ্রদেশের নয়ডার তিনিও রিজাইন করেছেন, তিনি সুইসাইড করেননি, কেউ সুইসাইড না করুন সেটাই চাই। এই তারা দুজন করেছেন উত্তরপ্রদেশের শুধুমাত্র, বাকি গুজরাট থেকে এখনো পর্যন্ত 5 জনের নাম পাচ্ছি, কেরালা থেকে 1 জন, রাজস্থান থেকে 4 জন, মধ্যপ্রদেশ থেকে 3 জন, 4 জন, ওয়েস্ট বেঙ্গল থেকে তো অনেকগুলোই আছে। উত্তরপ্রদেশের বিজয় কুমার ভার্মা ইতিমধ্যেই যে ভিএলও যার মৃত্যু হয়েছে, তামিলনাড়ুর 1 জন, উত্তরপ্রদেশের আরও 2 জন আছেন, তামিলনাড়ুর আরও 2 জন আছেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছেন। তারা কেউ অ্যাটেম্পটেড সুইসাইড, কেউ আত্মহত্যার চেষ্টা করেছেন, কেউ আত্মহত্যা করেছেন। এই এতগুলো ঘটনা রয়েছে। এর মধ্যে বিজেপি শাসিত রাজ্য গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশও রয়েছে। জ্যোতির উত্তর শুনতে চাইব। তার মানে এই এতগুলো রাজ্যে মানে বিএলওদের মৃত্যুটা হচ্ছে শুধুমাত্র ইচ্ছা করে এবং বিজেপি সরকার, বিজেপি শাসক দল তাদেরকে চাপ দিচ্ছে সেখানকার চিকিৎসকদের, নাকি? না, প্রথমত আমি বলে রাখি যে ন্যারেটিভটা এখানে ক্রিয়েট করা হচ্ছে অঙ্কুরদা ডেলিবারেটলি, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন আর বিজেপি এক এবং অদ্বিতীয়, সেটাও কিন্তু নয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা অনেক অংশে অনেক জায়গায় আমরা দ্বিমত পোষণ করি, অনেক জায়গায় আবার একমত পোষণ করি। যদি ভারতবর্ষের জন্য ভারতীয়দের সাথে ভারতবর্ষের সাথে যে নীতিগুলো নিচ্ছে অবশ্যই ওয়েলকাম করা উচিত বলে আমরা মনে করি, কিন্তু যারা ভারতীয়দের সাথে নেওয়া নীতিগুলোকে যারা মনে করে যে সেটা খারাপ নীতি, সেটা ভুল হচ্ছে, তো তারা বেসিক্যালি অ্যান্টি ন্যাশনাল, তারা বেসিক্যালি আমি উত্তরটা দিচ্ছি তো, আরে ঘটনা হচ্ছে দেখুন আপনারা এই যে আমি কখনোই ডিফেন্ড করব না নির্বাচন কমিশনের যেটা বলা উচিত বিজেপির মুখপাত্র হিসেবে, সেটা আমি বলবো না, কিন্তু সাথে সাথে আমি এতটুকু যে সেন্স বা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেই আন্ডারস্ট্যান্ডিং মতো আমি আপনাকে বলছি। আমি কিন্তু নির্বাচন কমিশনের মুখপাত্র হিসেবে বলছি না, বিজেপির মুখপাত্র হিসেবে যতটুকু আন্ডারস্ট্যান্ডিং সেই হিসেবে বলছি। দেখুন আপনি যে বললেন উত্তরপ্রদেশে কতগুলো বুথ, উত্তরপ্রদেশে প্রায় ধরুন 1.5 লাখ থেকে শুরু 1,60,000 বুথ, সেখানে একজন মাত্র আপনার এরকম ভাবে কাজের চাপ সামলাতে পারছেন না, হয়তো 5 জন হতে পারে, তাহলে আপনি রেশিওটা হিসাব করুন কত হবে। এবারে আপনি যদি গুজরাটের ক্ষেত্রে দেখুন, গুজরাটে কতগুলো বুথ, প্রায় 73,000 বুথ, সেই 73,000 বুথের মধ্যে 1 জন বা 2 জন হবে, তার পার্সেন্টেজ কত? এইটাকে নিয়ে যদি আমি ন্যারেটিভ ক্রিয়েট করি যে না বিএলও বিরাট চাপে রয়েছে, তার নিজের পার্সোনাল প্রবলেম হতেই পারে, কিন্তু কোশ্চেন হচ্ছে যে তারা কিন্তু আপনার ইভেন ইনক্লুডিং বাংলাতে প্রচুর বিএলও রয়েছে, তারা ভালোভাবে কাজ করছে। আমি আজকে অনেকগুলো বিএলওর সাক্ষাৎকার দেখছিলাম, তারা বলছে আমরা 100% কাজ করে ফেলেছি। কলকাতাতে রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস
তৃণমূল কংগ্রেস এটাকে চায় না। তৃণমূল কংগ্রেস চায় যে যেখানে 100% হচ্ছে সেখানে যারা তাদের রাজ্য সরকারে তারা চায় হাকিম দিয়ে যারা চলে যাচ্ছে তাহলে বুঝলাম বিজেপি এবং তৃণমূলের বক্তব্য। আমি আরেকটি তথ্য দর্শকদের দেব। এই আমি আসছি ডাক্তারবাবু, আমি আরেকটা তথ্য দর্শকদের দেব। আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে 2002-এ যদি ডিজিটাল ভোটার লিস্টের নাম না থাকে, যদি নাম না মেলে, সেক্ষেত্রে কি করণীয়, এই বিষয়টি আমি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে ভোটারদের জন্য কি পরামর্শ রয়েছে? দেখো, ইতিমধ্যেই যে ডিজিটাইজেশন প্রক্রিয়া চলছে এবং তার মধ্যে যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এখানে যে বেস ইয়ারটা ধরা হয়েছে 2002 আমাদের রাজ্যে, সেক্ষেত্রে ইতিমধ্যেই এর যে ভোটার তালিকা 2002 এর ভোটার তালিকা সেটা কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে সবার ক্ষেত্রে কিন্তু 2002 এর ভোটার তালিকায় তার নাম ওই সফট কপিতে অর্থাৎ ডিজিটাল ফরম্যাটে পাওয়া যাচ্ছে না। তাহলে কি তার নাম ম্যাপিং হবে না? সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যদি দেখা যায় হার্ড কপিতে 2002 এর ভোটার তালিকায় হার্ড কপিতে সেই ভোটারের নাম রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই তার নাম ম্যাপিং এর আওতায় চলে আসবে এবং তার নাম এই খসড়া ভোটার তালিকায় থাকবে। অর্থাৎ এটা কিন্তু ভোটারদের কাছে একটা স্বস্তির কারণেই একেবারে এটা অবশ্যই একটা স্বস্তির জায়গা। আমি ধন্যবাদ সত্যসুন্দর, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আমি আসবো, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়। প্রদীপ, একটা বিষয় জানতে চাইবো যে আজকে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশেও বিএলওরা পদত্যাগ করছেন। সম্প্রতি যেটা দেখতে পেলাম 7 জন সুপারভাইজার এবং 60 জন বিএলওকে শোকজ করা হয়েছে, এফআইআর করা হয়েছে তাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশের প্রশাসনের পক্ষ থেকে, সেখানকার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অর্থাৎ একটা সময়সীমার জন্য টার্গেট ফুলফিল করার একটা চাপ রয়েছে। এবং বিজেপি যেটা বলছে যে এটা তো সব রাজ্যে সমানভাবেই চাপটা আছে, কিন্তু কত পার্সেন্টেজটা কত, সেক্ষেত্রে এটা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের ডেটা আর বিরোধীদের বক্তব্য, বিজেপির মূল্যায়ন কিভাবে বিশ্লেষণ করবে? দেখুন, নির্বাচন কমিশনার একটা নির্দিষ্ট সময় দিয়েছে, এই নির্দিষ্ট সময়টা একটা নির্বাচন কমিশন যে কাজটা করছে তার মাঝামাঝি সময় একটা রিভিউ করার তাদের দরকার ছিল। যেমন দেখবেন যে নির্বাচন কমিশনের অনেক অধিকর্তা তারা পশ্চিমবঙ্গে ভিজিট করতে আসছে যে এসআইআর এর কাজ কেমন হচ্ছে। তো এই যে ফিডব্যাক, অর্থাৎ বিএলওরা কাজ করতে নেমে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছে সেটা যখন বলতে যাচ্ছে, সেইটার ওপর নির্ভর করে কিন্তু নির্বাচন কমিশনকে তার পদক্ষেপ চেঞ্জ করতে তারা বাধ্য হতে পারতেন। যে এই যে কর্মসূচি, এবং একটু আগে কথা হচ্ছিল যে এখানে ডিজিটাইজেশন কেন কম, তার কারণ হচ্ছে, এবং সব জায়গাতেই কম যে হচ্ছে, একটা কারণ হচ্ছে যে প্রথম দিকে বিএলওদের বলা হয়েছিল ফর্ম দেওয়া এবং ফর্ম নেওয়া, এটাই তাদের কাজ। তারপরে তাদের বলা হয়েছে যে ডিজিটাল আপলোডটাও তাদের করতে হবে। ফলে এইটা মাঝপথে বলা হয়েছে এবং সেই জন্য তাদের অতিরিক্ত সময়ও দেওয়া হয়নি। ফলে আমি যেটা বলার আগেও বলছি যে ইলেকশন কমিশন তারা যে একটা ধরুন একটা কথা বলেছে, এটা তো মানুষরা কাজ করছে, মেশিনরা কাজ করছে নয়। ফলে যে মানুষ তারা এই ধরনের কাজ করে না, সাধারণত এই 1 মাসের জন্য তারা করছে, তারা মেশিন নয়। তো ফলে তাদের কাজ করতে কি অসুবিধা হচ্ছে সেটা নিয়ে রিভিউ মিটিং কেন নির্বাচন কমিশন করছে না, এবং এই ফিডব্যাকের উপরে ভিত্তি করে যদি নির্বাচন কমিশন সঠিক করতে চায় যে নির্ভুলভাবে সব তথ্য আপলোড হোক, সব ফর্ম ঠিকমতো মানে ফেরত পাওয়া যায়, এই জন্য একটুখানি 10-15 দিন যদি বৃদ্ধি হয় এই সময়ে, তাতে কি অসুবিধা? ফলে কোনো ফিডব্যাক কাজ করছে না ইলেকশন কমিশনের কাছে। ইলেকশন কমিশন যেন একদম একটা পাথরের মতো হয়ে গেছে যে এইটা টার্গেট বেঁধে দিয়েছে। এই টার্গেটটা কেন বেঁধে দেওয়া হচ্ছে যে আমাকে 1 মাসেই করতে হবে? কি এমন আছে 1 মাস 20 দিন হলে কি অসুবিধা হবে? এই ফিডব্যাকের উপরে নির্ভর করে তো সব বদলায়, এটাকেই তো রিভিউ মিটিং বলে। বেশ, কিন্তু এখানে আমি সেই রিভিউ মিটিং দেখছি না। বেশ, এই নির্বাচন কমিশন কেন 20 দিন এক্সট্রা করেনি বা কেন টার্গেট বাঁধেননি তার উত্তর কমিশন, আমি সেই উত্তর অবশ্যই বিজেপির কাছে চাইবো না। কিন্তু আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। আজকে অমিত মালভিয়া প্রশ্ন তুলছেন যে কি তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কি? আমি আসছি। ওই 23-এর পঞ্চায়েত যদি হতো এবং রাজীব সিনহা যদি আপনার নির্বাচন কমিশনার হতো, আপনি তখন প্রশ্নটা তৃণমূল কংগ্রেসকে করতে পারতেন। কারণ হচ্ছে তখনকার নির্বাচন কমিশন আর তৃণমূল কংগ্রেস দুজন দোষর ছিলেন।
আচ্ছা বেশ, আমি তৃণমূল কংগ্রেসের কাছে আসবো। অমিত মালভিয়া বলছেন যে তৃণমূল কংগ্রেস যে ন্যারেটিভটা তৈরি করতে চেয়েছিল, যে ধারণাটা তৈরি করতে চেয়েছিল রাজ্যবাসীর মধ্যে বা রাজ্যের ভোটারদের মধ্যে, সেটা কোনোভাবে ভেস্তে যেতে পারে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে। সেই কারণেই যাবতীয় সমস্যা। সরাসরি প্রশ্ন, আপনার সমস্যা কোথায়? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন অমিত মালভিয়া, কি উত্তর তৃণমূল কংগ্রেসের? দেখুন, অমিত মালভিয়া প্রশ্নের উত্তরটা পশ্চিমবঙ্গের মানুষ আগামী বছর মে মাসে খুব ভালোভাবে দিয়ে দেবে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যে বা যারা আছেন তারা আর কয়েকটা মাস অপেক্ষা করুন, বাংলা ও বাঙালির আপনাদের মুখের উপর জবাব দেওয়ার জন্য রেডি। ঠিক যেমনভাবে একটা খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট আমি আপনাদের বলবো, সেটা হচ্ছে আমাদের যেটা কাছে খবর, সেটা হচ্ছে বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মাধ্যমে এই যে পরিযায়ী প্রান্তিক আদিবাসী এই যে শ্রেণীটা রয়েছে, খেটে খাওয়া মানুষ, যারা কিনা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যারা কিন্তু প্রত্যেকটা ভোটে সুইং করে। একটু অঙ্কুর মন দিয়ে আমার ব্যাপারটা বুঝুন, সেটা হচ্ছে যারা শিক্ষিত মধ্যবিত্ত বা উচ্চবিত্ত তারা কিন্তু ফিক্সড ভোটার, যে কোনো পার্টির, ওদের পার্টিরও হতে পারে আমাদের পার্টিরও হতে পারে, যে কোনো ভোটে সুইংটা কিন্তু হয় এই খেটে খাওয়া মানুষদের ভোটের। বিজেপি অত্যন্ত টার্গেটেড একটা গেম প্ল্যান করছে, সেটা হচ্ছে আগামী দিনে ডিলিমিটেশনের মাধ্যমে উত্তর ভারতের রাজ্যগুলোর লোকসভা সিটের সংখ্যা বাড়াও এবং এই যে পরিযায়ী শ্রমিক, আদিবাসী, দলিত, মুসলিম, পরিযায়ী, এদেরকে একদম ওয়াইপ আউট করে দাও ভোটার লিস্ট থেকে। দুটো প্রক্রিয়া কিন্তু একসঙ্গে ওরা চালাতে চাইছে। একটা করছে এসআইআর এর মাধ্যম দিয়ে যে এদের ভোট থেকে বার করে দাও, আর একটা করবে ডিলিমিটেশনের মাধ্যমে যে হিন্দি বলয়ের সিটটা বাড়াও। এটা একটা অত্যন্ত গভীর চক্রান্ত ভারতবর্ষ নিয়ে হচ্ছে, যেটা কিন্তু আমরা আমাদের জীবন দিয়ে হলেও রুখবো। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আপনাকে, বলি মিউনিক থেকে 20 কিলোমিটার দূরে ডাকাও বলে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল, যেখানে হিটলার কিভাবে লোক মারতে জানেন, রাতের বেলা 300 লোককে দাঁড় করিয়ে দিত, বললো তোমরা চুপচাপ দাঁড়িয়ে থাকো। বরফ পড়ে দেখা গেল 300 জনের মধ্যে 270 জন মারা গেল, তাকে একটা গুলিও চালাতে হতো না। ঠিক সেইভাবে এই এসআইআরটা হচ্ছে একটা পরিকল্পিত রক্তপাতহীন রাজনৈতিক গণহত্যা। এটা যারা করছেন তাদের একটাই কথা বলি, বিশ্ববিখ্যাত নুরেনবার্গ ট্রায়ালটা একটু দেখবেন, ইউটিউবেও দেখবেন, বই পড়েও দেখবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক জার্মান জজকেও ওই নুরেনবার্গ ট্রায়ালে টেনে আনা হয়েছিল, তাদের বিচার হয়েছিল, তাদের শাস্তি হয়েছিল। ফলে আজকে কেউ যদি চেয়ারে বসে ভাবেন আমার বসেদের অঙ্গুলি হেলনে আমি ভারতবর্ষ থেকে এই খেটে খাওয়া মানুষগুলোকে বাদ দেব, ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না। আমি বলছি যে কথাটা বারংবার তৃণমূল কংগ্রেস বলছে, এই এসআইআর করুক বা সিএএ করুক, আদতে বিজেপি নির্বাচনে নিজেদের কবর নিজেরা খুঁড়ছে। এটাকে মানে এই বিষয়টা নিশ্চয়ই আপনারাও শুনেছেন, বারংবার তৃণমূল কংগ্রেস এটাই বলছে যে এগুলো বিজেপির নিজের ক্ষতি নিজেরাই করছে। বিজেপি কি মনে করে যে এটা কি তাদের ক্ষতি হচ্ছে না? কারণ এখনো পর্যন্ত আমি নাগরিকত্ব চাইছি মানে আমি নাগরিক নই, এটা একটা বড় সমস্যা। এবং আমি ভোট দিতে না পারলে আশঙ্কা তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত নাগরিকত্ব দেওয়ার আইন আনলেও সেটা এখনো পর্যন্ত সামনে আমাদের রাজ্যে বলবৎ করতে পারেনি। কি দিতে পেরেছে এই মতুয়া শ্রেণী বা বাকিদের যারা শরণার্থী? দেখুন অঙ্কুরদা, আজকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাকে বলি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের যারা BLA2 কাজ করছে, এই BLA2রা একটা নতুন একটা তথ্য পেয়েছে। তথ্যটা হচ্ছে বুথে বুথে একটা ভালো পার্সেন্টেজ লোক দেখা যাচ্ছে তারা বাংলা ছেড়ে চলে গেছে। মধ্যবিত্ত বাঙালি তারা বাংলা ছেড়ে অন্য রাজ্যে শিফট করেছে, মানে এবং তার নামের পাশে শিফটেড ভোটার রয়েছে। মানে আপনি ভাবতে পারছেন বাঙালিরা পশ্চিমবাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে বা অন্য কোথাও চলে যাচ্ছে, বাংলায় থাকতে পারিনি কাজের খোঁজে হোক বা আমি সেটা আমি হোয়াট এভার বি দ্য রিজন, কিন্তু কোশ্চেন হচ্ছে বাঙালিরা আজকে বাংলা ছেড়ে চলে যাচ্ছে, তারা কিন্তু বাংলা ছাড়তে বাধ্য হয়েছে। এটা দায়িত্ব তো তৃণমূল কংগ্রেস, এর আগে CPM এবং কংগ্রেসকে নিতে হবে। দীর্ঘদিন ধরে বাঙালি সংস্কৃতিকে যেভাবে আপনার বাংলা একটা টাইমে ভারতবর্ষকে নেতৃত্ব দিত, সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। আমি যদি আপনার কাছেই আসছি, আজকে আমরা দেখিয়েছি তাদের বক্তব্য। আমাদের আসানসোলে বেশ বড় একটা হাট বসেছে, সেখানে কিছু লোকজন কাজকর্ম করছেন। তারা সকলে বলেছেন উত্তরপ্রদেশে কাজ নিয়ে আমরা এখানে জিনিসপত্র বিক্রি করতে এসেছি। তারা উত্তরপ্রদেশ থেকে এসেছেন। এ বিষয়ে আপনার কোনো না, আপনি একটা কাজ করুন, শুনুন, উত্তরপ্রদেশ থেকে আসবে, আপনার বিহার থেকে, এটা ট্র্যাডিশনাল ওয়েতে আসে। এখানে দেখবেন ওই রিক্সা বা আপনাদের অফিসের নিচে দেখবেন যে ডাব কাটছে বা আপনার নারকেল কাটছে, সেটা হচ্ছে বেসিক্যালি রিক্সা চালানো ছোট না, ডাব কাটাও ছোট না। আমরা বাঙালিকে ছোট করি,
জায়গাটাই পয়েন্ট। এই ক্লাসটাকে বিজেপি এলিমিনেট করতে চায়, আমরা বারবার এটাই বলছি, এই ক্লাসটাকে বিজেপি এলিমিনেট করতে চায়, যেটা আমরা হতে দেব না। শেষ করুন। ঘটনা হচ্ছে যে আপনি চলে যান এই আপনার দক্ষিণ ভারতগামী যে কোনো ট্রেনে, আপনি চলে যান পশ্চিম ভারতগামী যে কোনো ট্রেনে, সেই ট্রেনে দেখতে পাবেন হাজারে হাজারে লাখ লাখ কোটি কোটি শ্রমিক আপনার পশ্চিমবাংলা থেকে চলে যাচ্ছে। আপনি চলে যান, আজকে বাঙালিদেরকে কোথায় নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আর আমি দোষটা তো দিতেই হবে, তার কারণ হচ্ছে আজকে দক্ষিণ বিজেপি কি সেটাকে মানে তাদের আমাদের আপনাদের কাছে আশ্রয় পাবে তারা? আমাদের বক্তব্য হচ্ছে আমরা এখানে আবার সোনার বাংলা করতে চাই, আমরা চাই বাঙালি পশ্চিমবঙ্গে ভোট করার জন্য, বাঙালি এইখানে আমরা খবরে কাগজে পড়ছি 1200 অবাঙালি নেতাকে নিয়ে আসছে। বুঝলাম। আমি আসবো রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে। প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন, আজকে এই এসআইআর এবং সিএ নিয়ে চর্চাটা সবসময় চলছে, আগামী এই বিধানসভা নির্বাচন পর্যন্ত এই চর্চাটা চলবে, সন্দেহ নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তের তথ্যের ভিত্তিতে কি মনে হয় এই এসআইআর আদতে কি বিজেপিকে নির্বাচনী রাজনীতিতে খানিকটা হলেও ধাক্কা দিল, নাকি এর দ্বারাই বিজেপি খানিকটা এগিয়ে আছে? কি মনে করেন রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়? না, অন্তত পশ্চিমবঙ্গের নিরিখে খানিকটা পিছিয়ে গেছে মনে করব। তার কারণ তাদের যে প্রধান মতুয়াদের একটা ভোট তাদের ছিল সবসময়, তারা সমর্থন করত, সেখানে কিন্তু একটা আড়াআড়ি বিভাজন আমরা দেখলাম। একটা মতুয়ার একটা বড় অংশ তারা এসআইআর বন্ধ করার জন্য মিছিল মিটিং করছে, ফলে এইটা একটা ভাঙন। দ্বিতীয় ভাঙন হচ্ছে তাদের যে সাংগঠনিক ক্ষমতা বিএলএ দের দেওয়া সমস্ত বুথে, সেটাও আমরা দেখতে পেলাম না। ফলে সাংগঠনিক দিক থেকে তারা যে খুব মজবুত জায়গায় পৌঁছে গেছে এমনটাও নয়, ফলে সেটা আরেকটা তাদের গাফিলতির জায়গায় উঠে এসছে। এবং 3 নম্বর হচ্ছে যে তারা এখনো এসআইআর, প্রথমে বলেছিল যে এসআইআর হলে যে কত লোক বাদ চলে যাবে, সেই জায়গায় এখন আবার বলছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এলে অনেক লোক বাদ চলে যাবে। এবং তারপরে তারা খেই হারিয়ে ফেলছে যে বিধানসভা নির্বাচনের মূল ইস্যুটা কি। মূল ইস্যুটা কি ব্যাড গভর্নেন্স, মানে পরিষেবা প্রদান করতে পারেনি, দুর্নীতি, এগুলো, নাকি ধর্মর ভিত্তিতে, নাকি এসআইআর করে পরিচ্ছন্ন যে ভোটার লিস্ট তৈরি হবে সেই ভোটার তাদের যে 5 বছরের বিরোধী রাজনীতি কি করেছে বিজেপি তার ভিত্তিতে ভোট দেবে। সেখানে বিজেপির বক্তব্য কি, যে কিভাবে তারা বিরোধিতা করেছে, কোন একটা নির্দিষ্ট বিষয়ে তারা লাগাতার বিরোধিতা করে গেছে, বিরোধী রাজনীতি করেছে, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। বেশ, আমাদের এই যে প্রশ্ন, এতগুলো প্রশ্ন উঠিয়ে দিয়েছেন, আশা করি সাধারণ মানুষ, আমাদের কলকাতা টিভির দর্শকরা এই প্রশ্নের উত্তর তাদের মাথায় রয়েছে। তারা আগামী দিনে তাদের সুচিন্তিত মতামত জানাবেন ইভিএমে, এবং সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এসআইআর এর যে 4 ডিসেম্বর যে এখনো পর্যন্ত সময়সীমা রয়েছে, তার মধ্যে আমাদের রাজ্যে কত ভোটার আসে, আজকেই ভারতীয় জনতা পার্টি একটা পরিসংখ্যান দিয়ে বলেছে অন্তত 88 লক্ষ মানুষের নাম শুধুমাত্র মৃত ভোটার হিসেবেই বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিজেপি মনে করে। জাতীয় নির্বাচন কমিশনকে তারা জানিয়েওছে। এর আগে বিজেপি বলেছিল 1,10,00,000, সেক্ষেত্রে এখন 88 লক্ষের হিসেব তারাই দিয়ে দিচ্ছে। বাকি হয়তো পরিযায়ী শ্রমিক বা শিফটেড পার্মানেন্টলি এমনও কিছু ক্লজ রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত এসআইআর এর পর আমাদের রাজ্য থেকে কত ভোটারের নাম বাদ যায়। মুখ্যমন্ত্রী বলছেন একজনের নাম বাদ গেলেও কিন্তু সেক্ষেত্রে পদক্ষেপ হবে। দেখা যাক কি হয়। আমাদের আজকের এই আলোচনায় উপস্থিত ছিলেন ডাক্তার কৌশিক বিশ্বাস, জ্যোতি চট্টোপাধ্যায়, ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।